হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইংলিশ ডিপো চ্যানেল। আজকে ভিডিও দিয়ে আমি আরিয়ান্তের অবজেক্টিভ জেনারেল ইংলিশের একটি সিরিজ শুরু করছি, যেখানে আমি এই বইটি লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করব। তো তোমরা আমার সঙ্গে থেকো, ঠিক আছে? তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। A tense may be defined as that form of a verb which indicates the time and the state of an action or event. একটি টেন্স বা কাল একটি ক্রিয়াপদের রূপ হিসেবে সংজ্ঞায়িত হতে পারে, যেটা একটি ঘটনা বা কর্মের সময় বা অবস্থাকে নির্দেশ করে। ঠিক আছে? তো একটি ঘটনা কোন সময়ে ঘটছে এবং তার যে বিভিন্ন অবস্থা, সেটাকেই একটি ক্রিয়াপদের রূপ নির্দেশ করে, আর একেই বলে টেন্স বা কাল। তো আমরা দেখে নিই যে এই ক্রিয়াপদ কিভাবে বিভিন্ন সময় কিংবা অবস্থা নির্দেশ করে। তো এ নাম্বার, টাইম অফ অ্যান অ্যাকশন, অর্থাৎ একটি কর্মের যে সময় সেটাকে কিভাবে নির্দেশ করছে দেখে নিই। ফর এক্সাম্পল, 1 নম্বরে কি আছে? হি গোজ টু স্কুল, মানে সে স্কুলে যায়। এটা প্রেজেন্ট টাইম অফ অ্যান অ্যাকশন, একটি কর্মের বর্তমান সময়কে নির্দেশ করছে। তো এখানে গোজ হচ্ছে ভার্ব, এটা প্রেজেন্ট যে সময়কে নির্দেশ করছে, দেখে নাও কী রূপ। তো এরপরে 2 নম্বর এক্সাম্পল কী আছে? হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। পাস্ট টাইম অফ অ্যান অ্যাকশন, এটা একটি কাজের অতীত সময়কে নির্দেশ করছে। তো দেখে নেওয়া যাক, এখানে রূপ চেঞ্জ হচ্ছে না, আগে ছিল গোজ, পরে হয়েছে ওয়েন্ট। তো রূপের চেঞ্জ হওয়াতে কিন্তু সময় চেঞ্জ হচ্ছে। আগে ছিল বর্তমান, পরে চেঞ্জ হয়ে কি হয়েছে? অতীত হয়েছে। 3 নম্বর কী আছে? হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। এইখানে যে এই রূপটি আছে উইল গো, এই ভার্বে, এটা কি সময়কে নির্দেশ করছে? ফিউচার টাইম, অর্থাৎ ভবিষ্যৎ সময়কে নির্দেশ করছে। তো ফ্রম দ্য অ্যাবাভ সেন্টেন্স ইট উইল বি ক্লিয়ার টু দ্য স্টুডেন্টস দ্যাট দেয়ার আর 3 মেন টেন্সেস। তো উপরে যে সেন্টেন্সগুলো আছে এগুলো থেকে মানে স্টুডেন্টদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে 3টে মেন টেন্স আছে। কি? একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, বর্তমান সময়। 2 নাম্বার দ্য পাস্ট টেন্স, অতীতকাল। আরেকটা হচ্ছে 3 নাম্বার দ্য ফিউচার টেন্স, অর্থাৎ ভবিষ্যৎকাল। বি নাম্বার, স্টেট অফ অ্যান অ্যাকশন, একটি কর্মের অবস্থা। তো দেখে নিই ভার্বের রূপ কি করে একটি কর্মের অবস্থা বর্ণনা করে। ফর এক্সাম্পল, 1 নাম্বার, রাইট লেটার্স রেগুলারলি। এই বাক্যটির মানে হচ্ছে যে আমি নিয়মিত চিঠি লিখি। তো এই বাক্যটি প্রেজেন্ট টেন্সের হ্যাবিচুয়াল ফাংশনকে ইন্ডিকেট করে, অর্থাৎ এখানে যে চিঠি লেখা কাজটি সেটা আগেও হতো, এখনও হয় এবং ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা আছে। তো এটা অভ্যাসগত। ঠিক আছে? 2 নম্বর উদাহরণটি হচ্ছে আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখছি। যখন চিঠি লেখা কাজটি হচ্ছে তখন এই কথাটি বলা হচ্ছে। ঠিক আছে? মানে চিঠি লেখার সময় এই কথাটি বলা হয়েছে, আই অ্যাম রাইটিং আ লেটার, আমি চিঠি লিখছি। এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করে। 3 নাম্বার, আই হ্যাভ জাস্ট রিটেন আ লেটার, আমি এই সবেমাত্র একটি চিঠি লিখলাম, মানে কাজটি সবেমাত্র শেষ হয়েছে, বেশিক্ষণ হয়নি। এই যে হয়তো সামনে চিঠিটি পড়ে আছে, যে চিঠিটি আমি লিখে শেষ করলাম। ঠিক আছে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে প্রকাশ করে। 4 নাম্বার, আই হ্যাভ বিন রাইটিং আ লেটার ফর সাম টাইম, এটা মানে হচ্ছে আমি কিছু সময় ধরে একটি চিঠি লিখছি। তো এখানে 2 নাম্বার আর 4 নাম্বারের মধ্যে পার্থক্য এই, 2 নাম্বার হচ্ছে যে আমি চিঠি লিখছি, কিন্তু এখানে সময়ের কথা বলা হয়নি, শুধু বলা হয়েছে যে কাজটি চলছে, চিঠি লেখা কাজটি। কিন্তু 4 নাম্বার কি বলা হয়েছে? যে আমি কিছু সময় ধরে একটি চিঠি লিখছি। তো এখানেও কন্টিনিউয়াস বোঝাচ্ছে, বাট এখানে সময়ের উপরও গুরুত্ব দেওয়া হয়েছে, যে চিঠি লেখা কাজটি সেটা আমি একটু আগে শুরু করেছি, এখনও চলছে। এই যে সময়ের উপর, এখনও লেখা শেষ হয়নি, এখানে যে সময়ের উপর গুরুত্বটা, যে কিছুক্ষণ ধরে,
ঠিক আছে? তো এই 2 নাম্বার আর 4 নাম্বার মধ্যে এটাই পার্থক্য। এখানে লেখা যে ক্রিয়াপদটি অর্থাৎ রাইট, সেটা বিভিন্ন রূপ পরিবর্তনের মাধ্যমে বর্তমান সময়েরই ওই লেখা কাজটির বিভিন্ন অবস্থার কথা বর্ণনা করেছে। যেমন 1 নাম্বার বলেছে আমি লিখি, 2 নাম্বার বলেছে আমি লিখছি, 3 নাম্বার বলেছে যে আমি এই তো লিখেছি, তারপর 4 নাম্বারে বলছে যে আমি কিছুক্ষণ ধরে লিখছি। সি নাম্বারে কী আছে? টাইম ফ্রেম অফ এ টেন্স, একটি টেন্সের সময়সীমা। উই হ্যাভ ফলোয়িং 3 টাইম ফ্রেমস, আমাদের নিম্নে লিখিত 3টি সময়সীমা আছে। অ্যান্ড ইন অর্ডার টু গেট আ কমপ্লিট স্ট্রাকচার অফ টেন্স উই শুড নো ব্রিফলি অল অফ দেম। তো টেন্সের সম্পূর্ণ গঠন জানতে আমাদের এই সময়সীমা সম্পর্কে সংক্ষিপ্ত জানা উচিত। তো সেটা নিচে দেওয়া আছে। 1 নাম্বার কী আছে? পয়েন্ট অফ টাইম ইজ দ্যাট টাইম হুইচ ডিনোটস এনি স্পেসিফিক অর প্রপার টাইম। তো পয়েন্ট অফ টাইম কি? এটা হচ্ছে সেই সময়, যে সময় কোনো একটা নির্দিষ্ট সময় বা স্পেসিফিক বা প্রপার টাইম বা সময়কে নির্দেশ করে। যেমন ইন 1947 সালে অন মানডে, সোমবারে, এরকম নির্দিষ্ট সময়। এখানে এরকম বলা হয়নি যে 1947 সাল থেকে 1948 সাল অথবা সোমবার থেকে মঙ্গলবার, ঠিক আছে? 2 নাম্বার পিরিয়ড অফ টাইম ইজ দ্যাট টাইম হুইচ ডিনোটস আ স্পেসিফিক ডিউরেশন অফ টাইম। মানে পিরিয়ড অফ টাইম সেই সময়কে বলা হয় যেটা একটা নির্দিষ্ট ডিউরেশন আছে, অর্থাৎ স্থিতিকাল আছে, অর্থাৎ একটা সময় থেকে আরেকটা সময়, কোনো নির্দিষ্ট সময় না, কোনো নির্দিষ্ট সময় থেকে আরেকটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তো একটা স্থিতিকাল আছে, অর্থাৎ ডিউরেশন আছে, এটাকেই বলে পিরিয়ড অফ টাইম। যেমন ফ্রম 1930 টু 1950, অর্থাৎ 1930 সাল থেকে 1950 সাল। ফ্রম মানডে টু স্যাটারডে, অর্থাৎ সোমবার থেকে শনিবার পর্যন্ত, ইত্যাদি এরকম। 3 নাম্বার এক্সপ্রেশন অফ টাইম ডিনোটস দ্য কম্বিনেশন অফ বোথ পয়েন্ট অ্যান্ড পিরিয়ড অফ টাইম। অর্থাৎ এক্সপ্রেশন অফ টাইম কি? যেটা তোমার পয়েন্ট অফ টাইম এবং পিরিয়ড অফ টাইম দুটোকেই, মানে দুটো কম্বিনেশনকেই ইন্ডিকেট করে। যেমন উইন্টার 1947, 1947 সালের উইন্টার সিজনে, এটাই বলা হয়েছে। মানে 1947 সাল নির্দিষ্ট সময়, তারপর উইন্টার যে ধরে এখানে একটা স্থিতিকাল আছে, সেটাকে বলা হয়েছে। তাহলে একটা পয়েন্ট অফ টাইম 1947 আর উইন্টার হচ্ছে পিরিয়ড অফ টাইম। তারপরে কী আছে? সামার 1950, তাহলে 1950 সালে সামার। ওকে, এখন আমরা দেখব দ্য টেন্সেস অ্যান্ড দ্য ফাংশনস, বিভিন্ন টেন্স এবং তাদের কাজ, ঠিক আছে? দ্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রথম টেন্সে হচ্ছে সাধারণ বর্তমান কাল। এ, দিস টেন্স ইজ জেনারেলি ইউজড টু ডিনোট হ্যাবিট, কাস্টম, প্র্যাকটিস, রিপিটেড অ্যাকশন, পার্মানেন্ট অ্যাক্টিভিটি, জেনারেল ট্রুথ, ইটিসি। এই টেন্স সাধারণত অভ্যাসগত যে কাজগুলো আছে, কিংবা সামাজিক যে রীতিনীতি, কিংবা যেসব কাজ বা ঘটনা বারংবার ঘটে, কিংবা যেসব কর্ম বা ঘটনা বা কাজ পার্মানেন্টলি হয়, কিংবা সাধারণ যে সত্য কথাগুলো আছে সেগুলো বোঝাতে। These ideas are expressed by the adverbs of frequency such as, এই ধারণাগুলো, এই যে আইডিয়াগুলো, যে অভ্যাসগত কাজ কিংবা সামাজিক রীতিনীতি কিংবা বারংবার যে ঘটনা ঘটছে, সাধারণ সত্য কিংবা পার্মানেন্ট যে অ্যাক্টিভিটি, এগুলো বোঝাতে আমরা অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, কিছু অ্যাডভার্বস আছে ফ্রিকোয়েন্সি, সেগুলো আমরা এই টেন্সে ব্যবহার করি। যেমন অফেন, সেলডম, ইউজুয়ালি, নেভার, অকেশনালি, সামটাইমস, নর্মালি, জেনারেলি, অলওয়েজ, ফ্রিকোয়েন্টলি, রেয়ারলি, ডেইলি, এগুলো। তো উদাহরণ হিসেবে দেখি, 1 নাম্বার, দ্য ওল্ড লেডি গোজ ফর আ ওয়াক ইন দ্য মর্নিং, বৃদ্ধ মহিলাটি সকালবেলায় হাঁটার জন্য যায়, ঠিক আছে? 2 নাম্বার, পার্ল ইউজুয়ালি বিলিভস
এভরিবডি, পার সাধারণত সবাইকে বিশ্বাস করে। অর্ণব অফেন গেটস লেট ফর লাঞ্চ, অর্ণব প্রায়ই লাঞ্চের জন্য লেট হয় কিংবা লেটে পৌঁছায়। সুহানি অলওয়েজ কামস ইন টাইম, সোহানি সবসময় ঠিক সময়ে আসে। শৌর্যা সেলডম গেটস আপ লেট, শৌর্যা খুব কম সময়ে দেরি করে ওঠে, মানে দেরি করে ওঠে না বললেই চলে এরকম। তো তোমরা এ নাম্বারের নিয়মটা বুঝতে পারলে যে কখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করি এবং এই টেন্সে আমরা কিভাবে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি ব্যবহার করি। বি, দিস টেন্স ইজ অলসো ইউজড টু মেক আ স্টেটমেন্ট ইন দ্য প্রেজেন্ট showing permanent nature and activity of the subject and eternal principles. এই টেন্স বর্তমানের একটি বিবৃতি তৈরি করতেও ব্যবহৃত হয়, যে বিবৃতি ওই বিষয়ের স্থায়ী প্রকৃতি এবং স্থায়ী কার্যকলাপকে প্রদর্শন করে এবং যা চিরন্তন নীতিকেও প্রদর্শন করে। যেমন আই নো হিম ওয়েল, আমি তাকে ভালো করেই জানি। তো আমরা যাকে জানি তাকে তো জানি, এটা একটা অবস্থা, মানে একটা স্থায়ী অবস্থা, তাই না? যে আমরা যাকে একবার জেনে ফেলেছি তাকে কি আর তার বিষয়ে কি আর ভুলবো না? আমরা তাকে তো ভালো করেই জানি। আর এই যে জানা যে অবস্থাটা, সেটা আমাদের মৃত্যু আগ পর্যন্ত থাকবে, ঠিক আছে? হি টিচেস ইন সেন্ট জেভিয়ার কলেজ, সে সেন্ট জেভিয়ার কলেজে পড়ায়। তাহলে সে যে এই যে কাজটা করে, সে কাজ কোথায় করে? সেন্ট জেভিয়ার কলেজে। সেখানে হয়তো সে প্রফেসর, তাই সে ওখানে পড়ায়। তো তার এই কাজটা কিন্তু সে যতদিন জীবিত থাকবে, যতদিন সেন্ট জেভিয়ার কলেজে চাকরি করবে, সে ততদিন কিন্তু ওখানে পড়াতে থাকবেন, ঠিক আছে? 3 নম্বর, দ্য কাউ গিভস মিল্ক, তো এটা তো একটা ইটারনাল প্রিন্সিপাল হয়ে গেল, কারণ গরু তো দুধ দেয়ই, তাই না? রিভার্স ফ্রিজ অ্যাট হাই অ্যালটিটিউড, অতি উচ্চতায় নদীগুলি কী হয়? জমে যায়। এটা স্বাভাবিক, এটা একটা সায়েন্টিফিক, কারণ অতি উচ্চতায় তাপমাত্রা কমে যায়, তাই নদীর জল জমে যায়। এরপরে আছে অ্যাডিশনাল ইউজেস অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কিছু অতিরিক্ত ব্যবহার। যেমন হিস্টোরিক্যাল প্রেজেন্ট, অর্থাৎ ঐতিহাসিক বর্তমান। তো ঐতিহাসিক বর্তমান কি? অতীতে কোনো ঘটনা ঘটে গিয়েছে সেটাকে বর্তমান রূপে লেখা, আর সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। যেমন 1 নাম্বার, নাও নেতাজি এন্টার্স অ্যান্ড অ্যাড্রেসেস দ্য ইন্ডিয়ান সোলজার্স, এখন নেতাজি প্রবেশ করেন এবং ভারতীয় সৈন্যদের সম্বোধন করেন। 2 নাম্বার, নাও অর্জুন শুটস অ্যারোজ অ্যাট ভীষ্মা, এবার অর্জুন ভীষ্মর প্রতি তীর নিক্ষেপ করলেন। এরপরে ব্যবহারটি হচ্ছে ফিউচার অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে বা কোনো কাজ করা হবে যেটা ডিসিশন অথবা অ্যারেঞ্জমেন্ট নেওয়া হয়ে গেছে, সেই ধরনের ঘটনা লেখার সময় আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে লিখব। যেমন দ্য প্রাইম মিনিস্টার রাইভস ফ্রম নিউ ইয়র্ক টুমোরো, আগামীকাল প্রাইম মিনিস্টার নিউ ইয়র্ক থেকে পৌঁছাবে। এই যে ঘটনাটা, এটা কিন্তু আগে থেকেই ডিসাইড করা হয়েছিল যে আগামীকাল প্রাইম মিনিস্টার নিউ ইয়র্ক থেকে ফিরবে। 2 নাম্বার, হি লিভস হিজ জব নেক্সট উইক, পরবর্তী সপ্তাহে সে তার চাকরি ছেড়ে দেবে। তো এটাও সে ডিসাইড করে ফেলেছে যে পরবর্তী সপ্তাহে সে তার চাকরি ছেড়ে দেবে। তো এইভাবে আমরা কোনো পূর্ব নির্ধারিত কোনো ঘটনা বা কাজ যেটা ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে ঘটবে বা করা হবে, সেগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে লিখতে পারি। প্রেজেন্ট ইনডিফিনিট এর এক্সারসাইজ করার আগে আমরা একটা নিয়ম জেনে নিই। সেটা হচ্ছে কি, যদি প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, যেমন হি, শি, ইট, কিংবা কোনো নাম, কোনো একটি নাম, সিঙ্গেল নেম যেটা সিঙ্গুলার হবে, ঠিক আছে? তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে, এটা মনে রাখবে।
তো এক্সারসাইজগুলো করি। 1 নাম্বার, বাসেস ড্যাশ অন দিস রোড এভরি আওয়ার। তো বাসেস এটা কি প্লুরাল আছে, সিঙ্গুলার নয়, তাই এটা রান হবে। অ্যাপেলস ড্যাশ রাইপ ইন অটাম। তো এখানে অ্যাপেলস প্লুরাল আছে, তাই গেট হবে। মিনা ড্যাশ অন দ্য স্টেজ। মিনা ডান্সেস হবে, কারণ মিনা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই ডান্সের সঙ্গে এস যুক্ত হবে, ডান্সেস। দ্য লাস্ট বাস নর্মালি ড্যাশ অ্যাট মিডনাইট। দ্য লাস্ট বাস নর্মালি লিভস অ্যাট মিডনাইট। হি ড্যাশ ডিনার অ্যাট 8 PM. হি ডাজ নট হ্যাভ ডিনার অ্যাট 8 PM. তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।